চালানো কিন্তু বিশাল ভূমিকা এবং আমি বলতে গেলে সাংগঠনিক সম্পাদক। সকাল 10টা থেকে রাত 8টা পর্যন্ত আমাকে কাজ করতে হয় এবং তার মধ্যে অনেক জায়গা থেকে আমন্ত্রণ আসে বিভিন্ন জায়গায়, বিশেষ অতিথি, প্রধান অতিথি, প্রধান বক্তা। তো অনেক ক্ষেত্রেই সে আমন্ত্রণ রক্ষা করা আমার পক্ষে সম্ভব হয়, কিন্তু আমি বিশ্ববিদ্যালয়গুলোতে আমন্ত্রণ রক্ষা করার চেষ্টা করি। কারণ হচ্ছে আমি এই বর্তমান যুগের তরুণ সমাজের কাছ থেকে শুনতে চাই, ওদের আশা আকাঙ্ক্ষা, ওদের স্বপ্নের কথা শুনতে চাই। আসলে এই সমস্ত অনুষ্ঠানে আমি বক্তব্য দিতে আসি, প্রধানত আমি শুনতে আসি। আমরা তো বিদায়ী প্রজন্ম। আজকে যেমন প্রেস ক্লাবের একদল বিদায় নিয়ে গেল, নতুন দল দায়িত্ব ছিল, আমরা তাই, আমরা বিদায়ী প্রজন্ম, আমরা চলে যাচ্ছি আর নতুনরা উঠে আসছে। এবং নতুনরা উঠে আসছে বলেই আজকে আমি আপনাদের সামনে দাঁড়িয়ে বক্তব্য দিতে পারছি। কারণ এই নতুনরা যদি বিপ্লব না করত, তাহলে আমার দেশ আবার প্রকাশিত হতো না, বাংলাদেশ ফ্যাসিবাদ মুক্ত হতো না, এবং আমিও দেশে ফিরে আসতে পারতাম না আমার নির্বাসিত জীবন শেষ করতে। এবং এই কারণে আমি জুলাই বিপ্লবের সকল সৈনিক, সকল শহীদ যারা আহত হয়েছেন কিংবা যারা আহত হননি কিন্তু লড়াই করেছেন, সবার প্রতি শ্রদ্ধা জানাই। এবং বিশেষ করে জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি যে ছেলেরা লড়াই করেছে, যে ছেলেমেয়েরা লড়াই করেছে, যে শিক্ষকরা লড়াই করেছেন, তাদের সবার প্রতি আমার শ্রদ্ধা, আমার সালাম। তো আজকে কোনো তাত্ত্বিক কথা আমি বলবো না, তত্ত্ব কথা আপনারা তো সারাদিনই শোনেন, বিশ্ববিদ্যালয় তো তত্ত্বেরই জায়গা। আমি একটু ব্যবহারিক কথা বলবো আপনাদেরকে সংক্ষেপে, অনেকক্ষণ বক্তৃতা শোনা হয়ে গেছে আমাদের। যে ব্যবহারিক সাংবাদিকতাটা কি, ব্যবহারিক সাংবাদিকতার চ্যালেঞ্জটা কি, এটা একটু আপনাদের সাথে শেয়ার করব। আমি দেখতে পেয়েছি আমার অভিজ্ঞতায় যে ব্যবহারিক সাংবাদিকতায় চারটি চ্যালেঞ্জ। চারটি চ্যালেঞ্জ হচ্ছে যে আপনি বস্তুনিষ্ঠ থাকতে পারবেন কিনা, তার জন্য চারটি চ্যালেঞ্জ। 1 নম্বর চ্যালেঞ্জ হলো যে আপনি কোনো কর্পোরেট মালিকানার অধীনে আছেন কিনা, মানে পত্রিকাটি একটি কর্পোরেট পত্রিকা কিনা। যদি কর্পোরেট পত্রিকা হয়ে থাকে তাহলে আপনি একটা বাধার মুখে আছেন, আপনি স্বাধীন সাংবাদিকতা করতে পারবেন না, কারণ কর্পোরেট ইন্টারেস্ট আপনার কলমকে আটকে দেবে। এটা গেল 1 নম্বর বাধা। 2 নম্বরে আমরা আসি, সেটা হলো কমার্শিয়াল বাধা, অর্থাৎ বা অর্থনৈতিক বাধা। সেটা হচ্ছে বিজ্ঞাপন। কারণ বিজ্ঞাপন ছাড়া পত্রিকা চলে না, আর বিজ্ঞাপনের জন্য আপনাদেরকে বিভিন্ন অর্থশালী প্রতিষ্ঠানের কাছে যেতে হয়। তো যখনই আপনি বিজ্ঞাপনের জন্য কোনো অর্থশালী প্রতিষ্ঠানের কাছে যাবেন, তখন ডাইরেক্টলি আর ইনডাইরেক্টলি আপনি একটা বাধা নিষেধের মধ্যে পড়ে যাচ্ছেন। সেই প্রতিষ্ঠানের বিরুদ্ধে আপনি লেখার সাহস করবেন না, প্রধানত যে প্রতিষ্ঠান থেকে আপনাকে বিজ্ঞাপন আনতে হবে। তো 2 নম্বর বাধা গেল। 3 নম্বর বাধা হচ্ছে আপনার নিজে, এটা হচ্ছে ইনহেরেন্ট বাধা। যদি আপনি কোনো রাজনৈতিক দলের সমর্থক হন, তাহলে আপনি যখন লিখতে যাবেন, চেতনভাবে অথবা অবচেতন মনে আপনি আপনার রাজনৈতিক দলের পক্ষে নিউজ করতে চাবেন। এটা আপনার উপরে কেউ চাপিয়ে দেবে না, এটা আপনি নিজের থেকেই করবেন, অনেকটা স্বতঃপ্রবৃত্তভাবে আপনার করবেন। 3 নম্বর বাধা। আর 4 নম্বর বাধা হচ্ছে সব থেকে ভয়ঙ্কর বাধা, সেটা সরকারি বাধা। সরকারের চাপ, ডিজিএফআই এর চাপ, গোয়েন্দাদের চাপ, পুলিশের চাপ, জেল জুলুমের চাপ, সরকারি বিজ্ঞাপনের চাপ। আপনাকে যদি অন্য কোনো চাপও না দেয়, সরকারি বিজ্ঞাপন বন্ধ করে দিল, আপনি পত্রিকা চালাতে পারবেন। তো এই 4টি প্রধান বাধা অতিক্রম করতে পারলেই আপনি বস্তুনিষ্ঠ সাংবাদিকতা করতে পারবেন। আপনাকে যতই নীতিবাক্য শেখানো হোক ইউনিভার্সিটিতে,
কিংবা জার্নালিজম ডিপার্টমেন্টে আপনাদের টিচাররা যতই ভালো ভালো কথা বলুন, কিন্তু বাস্তব জীবনে গিয়ে টিচার তো আপনাকে বলেই খালাস, তার দায়িত্ব শেষ। ইউনিভার্সিটির দায়িত্ব, ছাত্র পড়ানো হলো, ছাত্ররা বেরিয়ে গেল, আবদালের মতো সাংবাদিক হয়ে গেল, দায়িত্ব শেষ। কিন্তু পরীক্ষাটা আপনার শুরু হয়, এবং এই পরীক্ষার মধ্যে 3টি পরীক্ষায় উত্তীর্ণ হওয়া কঠিন, আপনার হাতের মধ্যে না। যেমন ধরেন, আমি যে 3টির কথা বললাম, যেটা সরকারি চাপ, বিজ্ঞাপনের চাপ এবং কর্পোরেট চাপ, কর্পোরেট কালচার। একটি বাধা আপনি হয়তো অতিক্রম করতে পারবেন, যে বায়াস যেটা আসে মানুষের যে মধ্যে, যে বায়াস আসে যে আমি একটা দলকে সমর্থন করি, সেই দলের বিরুদ্ধে আমি লিখব না, এটা হচ্ছে বায়াস। এই বায়াসটাকে আপনি চাইলে অতিক্রম করতে পারবেন, এটা আপনার উপরে সরাসরি। তো আমরা আমার দেশ চালাতে গিয়ে এই 4টি বাধাই অতিক্রমের চেষ্টা করেছি, খুবই কঠিন। আপনাদেরকে 2-1টা উদাহরণ আমি দিয়ে দিই। যেমন আমারও তো একটা রাজনৈতিক বিশ্বাস আছে, কিন্তু সেই রাজনৈতিক বিশ্বাসকে অতিক্রম করে আমি লেখার চেষ্টা করি, আমার বক্তব্য দেওয়ার চেষ্টা করি, এবং সেই কারণে দেখা যায় যে কোনো রাজনৈতিক দলই আমার প্রতি সন্তুষ্ট হয় না, কারণ কাউকেই আমি পুরোপুরি খুশি করতে পারি না। যেমন গত বুধবারে আমার একটা মন্তব্য প্রতিবেদন লিখি, আমি প্রত্যেক বুধবারে মন্তব্য প্রতিবেদন লিখি। এটা আমি সেই নয়া দিগন্ততে লেখা থেকে শুরু করেছি 2007 সাল থেকে, মানে গত 18 বছর ধরে লিখে যাচ্ছে। তো 2007 সাল থেকে আমি বুধবারে লিখি, এখনো তাই লিখি আমি বুধবারে। গত বুধবারে ছিল, সেটার হেডিং ছিল সবাই এই সরকারকে দুর্বল ভাবছে। তো ওখানে আমি লিখলাম, আপনারা যারা পড়েছেন, আমি জানি না কতজন পড়েছেন, আপনারা পড়লে দেখবেন সেটার মধ্যে সরকারের সমালোচনা আছে, ছাত্রদের সমালোচনা আছে, বিএনপির সমালোচনা আছে, ভারত আমেরিকা এগুলো তো আছেই, এটা না হয় বাদই দিলাম। কাজেই এখন যারা শক্তিশালী, সরকার, ছাত্ররা এবং বিএনপি, তারা সবাই অসন্তুষ্ট হবেন আমার লেখা। এবং আজকের একটা উদাহরণ দেই। আজকে যারা খবরের কাগজটা পড়েছেন, আজকের হেডিংটা কি? আজকের হেডিং হচ্ছে ট্রানজিটে পুরো ফায়দা ভারতে। আজকের হেডিং হচ্ছে ট্রানজিট নিয়ে, যে ট্রানজিট শেখ হাসিনা দিয়ে গেছে, ট্রানজিটে পুরো ফায়দা ভারতে। কিন্তু তার শোল্ডারে আর একটা লাইন আছে, সেটা হলো দেবপ্রিয়র তত্ত্ব ভুল প্রমাণিত। এই দেবপ্রিয় এখন খুব শক্তিশালী মানুষ, এই সরকারের মধ্যে প্রভাবশালী মানুষ, শ্বেতপত্র কমিটির প্রধান। কারণ এই ডক্টর দেবপ্রিয় 2007-8 সালে একচেটিয়াভাবে ট্রানজিটের পক্ষে ওকালতি করেছেন। তিনি সিপিডির প্রধান ছিলেন, তিনি এবং রেমান সোমান, খুবই নাম করে ইকোনমিস্ট, কিন্তু তারা মিলে বাংলাদেশের সর্বনাশ করেছে। তারা 2007-8-এ এই ট্রানজিট দেওয়ার পক্ষে প্রতিদিন প্রায় সেমিনার করতেন, সব দামি দামি হোটেলে সেমিনার করতেন, সোনারগাঁ, ইন্টারকন্টিনেন্টাল, এইসব জায়গায় সেমিনার করতেন, এবং বলতেন যে কানেক্টিভিটির দরকার, সুতরাং ভারতকে আমাদের দিয়ে দিতে হবে। এবং তখন ওনারা গল্প শোনাতেন যে যদি ট্রানজিট দেওয়া হয়, তাহলে ট্রানজিটের থেকে যে আয় হবে সেখান থেকে বাংলাদেশ নাকি সিঙ্গাপুর হয়ে যাবে। এবং তারা বলতেন ট্রানজিট থেকে কমপক্ষে $1 বিলিয়ন আমরা আয় করব, কমপক্ষে প্রতি বছর $1 বিলিয়ন। তো ট্রানজিট দিয়েছে হাসিনা আজকে কত বছর? 16 বছর। 2009 থেকে আজ পর্যন্ত 16 বছর। এই 16 বছরে ট্রানজিট থেকে শুল্কে আয় কত হয়েছে জানেন আপনারা? 37 লাখ টাকা। 16 বছরের টোটাল আয় 37 লক্ষ টাকা। এবং এই ট্রানজিট দেওয়ার জন্য আমাদের নিরাপত্তা তো বিঘ্নিত হয়েছে। আমাদের সরকারের কত টাকা খরচ হয়েছে জানেন এই ট্রানজিট দেওয়ার আয়োজন করতে গিয়ে? ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্টে 7,000 কোটি টাকা। বাংলাদেশের 7,000 কোটি টাকা খরচ করে আপনি 16 বছরে আয় করেছেন 37 লাখ টাকা, এবং বাংলাদেশের সার্বভৌমত্ব বিকিয়ে দিয়েছে। কারণ ট্রানজিট এমনভাবে করা হয়েছে, রাস্তাঘাট এমনভাবে করা হয়েছে যাতে ইন্ডিয়ান মিলিটারি খুব সহজে বাংলাদেশের এক প্রান্ত থেকে অপর প্রান্তে যেতে পারে। প্রধান উদ্দেশ্য হচ্ছে তাদের যে 7 সিস্টার, এটাকে রক্ষা করা, এবং চায়নার সাথে যদি কোনোদিন যুদ্ধ হয়
তাহলে ওই যুদ্ধে বাংলাদেশের ভেতর দিয়ে তাদের আর্মি অ্যান্ড আর্মামেন্ট এগুলো যাওয়া আসা, এটা হচ্ছে প্রধান উদ্দেশ্য। এবং এই কাজে বুঝে অথবা না বুঝে ডক্টর দেবপ্রিয়, ডক্টর রেহান সোবান এনাদের মতো লোকজন ওকালতি করেছে। তাহলে তারা দেশের কি ভালো করেছেন না খারাপ করেছেন আপনারা বিবেচনা করবেন। তো এই জন্যই বলছিলাম, তো আমরা এটার ঊর্ধ্বে উঠে চেষ্টা করেছি। তো বর্তমান সরকারও তো আমার প্রতি অসন্তুষ্ট হবে। আজকের হেডিংয়ে তো বর্তমান সরকার অসন্তুষ্ট হবে, ডক্টর ইউনূসও অসন্তুষ্ট হতে পারেন, কারণ ডক্টর দেবপ্রিয় তো তারই সিলেকশন। ডক্টর ইউনূস তো ডক্টর দেবপ্রিয়কে শ্বেতপত্র কমিটির প্রধান বানিয়েছেন। কাজে আজকের এই হেডে এই খবর এই সরকারের বিরুদ্ধেও যাচ্ছে, হাসিনার বিরুদ্ধে তো যাচ্ছে। হাসিনা তো এখন অতীত, বর্তমান সময়। তো সুতরাং আমরা সরকারকে তোয়াক্কা করি নাই, মানে সরকার অসন্তুষ্ট হবে জেনে আমরা এই সংবাদ করি। কদিন আগে, এটা আপনারা যারা মিডিয়ার ছাত্রছাত্রী তারা বুঝবেন বেশি অন্যদের তুলনায়, সেটা হলো কদিন আগে আমরা একটা লিড নিউজ করেছি যে বাংলাদেশের বিজ্ঞাপন বাজার নূর জাকের পরিবারের দখলে। বাংলাদেশের বিজ্ঞাপন বাজারের অ্যামাউন্ট হচ্ছে বছরে 4,000 কোটি টাকা। এই 4,000 কোটি টাকার 80%, 80% কন্ট্রোল করে দুটি পরিবার, দুটি পরিবারের একটা অ্যাসোসিয়েট আসাদুজ্জামান নূর এবং আলী জাকের। তারা দুই পরিবারের যে এশিয়াটিক, এই এশিয়াটিক কোম্পানি বাংলাদেশের বিজ্ঞাপন বাজারে 80% কন্ট্রোল করে। তার মানে 4,000-এর 80%, 4-8-32, 3,200 কোটি টাকার মার্কেট তারা কন্ট্রোল করে। তা এবং অনেক মিডিয়া আছে, টেলিভিশন, নিউজ পেপার, যাদের বেতন হয়, এরা বিজ্ঞাপন দিলে বেতন হবে, বিজ্ঞাপন না দিলে বেতন হবে না। আর আমার দেশ লিড করছে তাদের বিরুদ্ধে, লিড নিউজ। আমরা তার মানে বিজ্ঞাপনকেও আমরা তোয়াক্কা করি নাই, যে বিজ্ঞাপন দিলে দেবে না দিলে নাই। কিন্তু আমাদের যে পলিসি নিয়ে আমার দেশ চালাচ্ছি আমরা, এই পলিসি থেকে আমরা বিচ্যুত হব না ইনশাআল্লাহ। এটাই হচ্ছে আমাদের অবস্থা এবং এই অবস্থান নিয়ে আমরা চালাচ্ছি। আর 3 নম্বর বাধা যেটা, সেটা কর্পোরেট। আমার কোনো কর্পোরেট ইন্টারেস্ট নাই, আমার কোনো ব্যবসা বাণিজ্য নাই। কাজে আমার দেশ আমার কাছে টাকা রোজগারের কোনো মাধ্যম না। আমার দেশ আমার কাছে বাংলাদেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব রক্ষা করার মাধ্যম। আমার মনে আছে, আপনাদের পুরোনো একটা গল্প বলি। গল্প বললে তো 18 বছরের গল্প দীর্ঘ সময় ধরে বলা যায়। ছোট একটা গল্প, আবদালের নিশ্চয় মনে আছে। তখন আমি বন্দি, 2013 সালে। আমি কিন্তু 4 মাস আমার পত্রিকা অফিসে গৃহবন্দী ছিলাম। চারদিকে পুলিশ আর্মি পাহারা দিত সারাক্ষণ। আমি অফিস ছাড়তাম না। কেন ছাড়তাম না? আমার কাছে খবর ছিল যে আমি যদি অফিস ছাড়ি তাহলে আমাকে গুম করা হবে। তো গুম করা মানে তো আপনি বোঝেনি যে কী করা হবে। আমি ভাবলাম যে এটা তো খুব বুদ্ধিমানের কাজ হবে না। কাজে আমাকে হাসিনা যদি অ্যারেস্ট করতেই চায়, তাহলে তাকে পত্রিকা অফিস থেকেই আমাকে অ্যারেস্ট করতে হবে, যাতে করে সেটা প্রমাণিত থাকে, আমাকে গুম করতে না পারে অন্তত। তো সেরকম অবস্থায় আমার নামে আর্মি থেকে, আমার নামে বলতে না, তারা একটা আর্মি একটা সংবাদ সম্মেলন করলো, করে বললো একটা সামরিক অভ্যুত্থানের একটা অ্যাটেম্পট হয়েছে। ভুয়া, পুরো জিনিসটা ভুয়া। সামরিক অভ্যুত্থানের একটা অ্যাটেম্পট হয়েছে এবং অ্যাটেম্পটের সাথে মাহমুদুর রহমান জড়িত। তো এটা আসার পরে অন্য লোক হলে ভয় পেয়ে যেত, স্বাভাবিক। সামরিক অভ্যুত্থানের অ্যাটেম্পটের সাথে মাহমুদুর রহমানকে জড়িত, তো আমাকে ধরে নিয়ে ফায়ারিং স্কোয়াডে দিতে পারে, ইজি, তুমি রাষ্ট্রদ্রোহ করেছ। আমি কি করলাম? আমি একটা খোলা চিঠি লিখলাম ওই পত্রিকা অফিসে বসে বসে, এবং খোলা চিঠি লিখে আমি ইমেলে পাঠালাম, পত্রিকাতে ছাপিয়ে দিলাম। এবং খোলা চিঠির একটা সেন্টেন্স ছিল, এটাই বলার জন্য এই গল্পটা বললাম। খোলা চিঠির একটা সেন্টেন্স ছিল, আমি আর্মিকে উদ্দেশ্য করে বলেছিলাম তখন 2013 সালে, যে বাংলাদেশের স্বাধীনতা রক্ষা করবার যে দায়িত্ব বাংলাদেশ সেনাবাহিনীর উপরে ছিল, সেই দায়িত্ব
আমার দেশ গ্রহণ করেছে কারণ আপনারা ব্যর্থ হয়েছেন বাংলাদেশের আমি লিখছি বাংলাদেশ সেনাবাহিনীকে যে আপনারা বাংলাদেশের সার্বভৌমত্ব রক্ষা করতে ব্যর্থ হয়েছেন কারণ শেখ হাসিনা বাংলাদেশের সার্বভৌমত্ব ভারতের কাছে দিল্লির কাছে দিয়ে দিয়েছে এবং আপনারা বসে বসে দেখছেন তার বিরুদ্ধে প্রতিবাদ করছে একমাত্র আমার দেশ। সেই অবস্থান থেকে আমরা তখনও সরি নাই, আজও সরি নাই, ভবিষ্যতেও সর্বদা ইনশাআল্লাহ যতদিন এই পত্রিকা চালাতে। আমি খুব আনন্দিত হই যখন আমি এই তরুণ চেহারাগুলোকে দেখি, আমি বাংলাদেশের ভবিষ্যৎ দেখতে পাই। এবং 6 বছর আমি নির্বাসনে ছিলাম, নির্বাসনে ফিরে এসে আমি বলতে চাই আমি একটা নতুন বাংলাদেশে ফিরে এসেছি, যেখানে আমি তরুণদের দেখতে পাচ্ছি তারা দেশপ্রেমে উজ্জীবিত। আমি দেখতে পাচ্ছি আমি যে তরুণদের ভেবেছিলাম আমার বিদায়ী প্রজন্ম, যে তরুণদের ভেবেছিলাম যে তারা ফেসবুকে মত্ত হয়ে আছে, যারা স্মার্টফোন ছাড়া আর কিছু বোঝে না, সেই তরুণ বুকের রক্ত দিয়ে বাংলাদেশের স্বাধীনতা ফিরে। I salute you all of you. তোমরা অসাধ্য সাধন করেছো। এত বড় একটা স্বৈরাচার, এত বড় একটা ফ্যাসিস্টকে তোমরা দেশ থেকে পালিয়ে যেতে বাধ্য করেছো। সুতরাং আমি বাংলাদেশের ভবিষ্যৎ উজ্জ্বল দেখতে পাই এবং আজকে আমি জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটিতে এসে আরো আনন্দিত হয়েছি। এই জন্যে আমি জানি এই জুলাই বিপ্লবে জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটির একটা বিরচিত ভূমিকা ছিল। এবং একটু আগেই আমি আবদালকে বলছিলাম যে আমরা একটা সিরিজ লিখে যাচ্ছি। আমাদের আজকে পত্রিকার বয়স 43 দিন, মানে নতুন বাংলাদেশে 43 দিন বয়স। তো আমি বলছিলাম আমরা একটা সিরিজ লিখছি, আলেমদের উপরে অত্যাচারের কাহিনী আমরা লিখে গেছি 43 দিন ধরে। তোমরা যারা পত্রিকা পড়েছ তারা নিশ্চয়ই দেখেছো। আলেমদের বাংলাদেশের মেইনস্ট্রিম মিডিয়াতে কখনো তুলে ধরা হয় নাই, তাদেরকে ক্লাস মনে করা হয় নাই। বাংলাদেশের এলিট মিডিয়া আলেমদের ক্লাস মনে করে নাই যে তাদের কাহিনী এলিট মিডিয়ায় লেখা হবে। আমরা সেই বৃত্ত ভেঙে দিয়েছি। আমরা 43 জনের ধরে প্রতিটি আলেমের অত্যাচারের কাহিনী বর্ণনা করেছি। আমরা 43 দিন ধরে প্রত্যেকটা শহীদের কাহিনী বর্ণনা করেছি ব্যাক পেজে। এবং আমি একটু আগে আপনাদেরকে বললাম, এখন আমরা এই জুলাই বিপ্লবে যেসব ইউনিভার্সিটির বিরচিত ভূমিকা ছিল তাদের কাহিনী আমরা বর্ণনা করতে চাই। এবং আমি শুরু করতে চাই জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি। আমাদের একজন প্রতিনিধি আছে তোমাদের এখানে, তোমরা তাকে চেনো। তার উপর দায়িত্ব থাকলো সমস্ত কাহিনী বর্ণনা করে আবদাল আহমেদকে পাঠানোর জন্য। আবদাল আহমেদেরও দায়িত্ব, এখানকারই এলাম নাই, কাজে তারও দায়িত্ব এটা করা। কিন্তু আমি চাই জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি দিয়ে এই কাহিনী বর্ণনা শুরু। কারণ ওই সময় আমি তুরস্কে ছিলাম যখন তোমরা বিপ্লব করছিলে। আমার দুর্ভাগ্য আমি তোমাদের পাশে দাঁড়িয়ে লড়াই করতে পারি নাই। লড়াই আমার মতো করে আমি করেছি, রক্ত আমারও ঝরেছে, তোমাদের মতো করে এইবার পারি নাই। কিন্তু তুরস্ক থেকে আমি দেখতাম যে জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটির শিক্ষকরা, ছাত্রছাত্রীরা কি বিরচিত সংগ্রাম করছে, এটা তুরস্ক থেকে। আমার বক্তব্য শেষ করার আগে একটু শেখ হাসিনাকে ধন্যবাদ দিয়ে নিই। 1 নম্বর ধন্যবাদ, শেখ হাসিনা আমাকে সম্পাদক বানিয়েছে। শেখ হাসিনা আমাকে এই মাহমুদুর রহমান করেছে। আমিও তো আধা এলিট মাহমুদুর রহমান ছিলাম, প্রাইভেট কোম্পানিতে চাকরি করতাম, বড় বড় সিরামিক ইন্ডাস্ট্রি বানিয়েছি। নিজের টাকা পয়সা না থাকলেও ধনবানদের, বিত্তবানদের আশেপাশে দেখেছি, তাদেরকে দেখেছি। আমিও এলিট হয়ে যেতে পারতাম। সেই এলিট মাহমুদুর রহমানকে সাধারণ মাহমুদুর রহমানকে পরিণত করেছে শেখ হাসিনা। এই জন্য 2 নম্বর ধন্যবাদ, একটা বুড়ো বয়সে লেখাপড়া করার একটা সুযোগ করে দিয়েছে। আমি এই বুড়ো বয়সে এই কি বলে নির্বাসনে থাকাকালে একটা একটা শিং লাগাতে পেরেছি। এখানে সব বড় বড় ডক্টরেটরা বসে আছে, বলতেও লজ্জা লাগে। আমিও একটা ছোটখাটো ডক্টরেট ডিগ্রি লাগিয়েছি। আমাকে বাংলাদেশ থেকে যেতে বাধ্য না করলে
এই বুড়ো বয়সে এই শিংটা গজাতো না, বুড়ো বয়সে শিংটা গজিয়েছে, খারাপ লাগছে না, ভালোই লাগছে। তো আর কি, আর বক্তব্য বাড়াবো না। তোমরা যে আমাকে এখানে আমন্ত্রণ করেছো আজকে, তার জন্যে অনেক ধন্যবাদ। তোমাদের সব বাচ্চাদের সামনে আসলে আমার বয়স কমে যায়, মনে হয় আমিও তোমাদের মতো বোধহয় লড়ছিতে চলে এসছি, আমার সেই জীবনে ফিরে গেছে, বড় ভালো লাগে। তোমরা ভালো থাকো, বাংলাদেশের দায়িত্ব তোমাদের হাতে। আল্লাহ হাফেজ। বাংলাদেশ।